যে রাজনৈতিক চর্চাটা আমরা দেখেছি, আমরা যদি বলি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই সরকার বা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে অবশ্যই তিনি একটি বিশেষ অবস্থায় দায়িত্ব নিয়েছেন, তার উপদেষ্টা মণ্ডলী এসেছে, সরকার সেভাবে পরিচালিত হচ্ছে। আপনি সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বরূপটা সেইটা আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই আপনি দেখতে পাচ্ছেন কিনা, আমাদের যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমাদের অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। মানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, বলি যে দেখুন ফাউন্ডেশনটা হয়েছে কিনা। এখন পর্যন্ত এটা কোনো ফাউন্ডেশন হয়নি। মানে একটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মাত্র, তারা রাষ্ট্র পরিচালনা করছেন, দৈনন্দিন কাজ করছেন, সেটা ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে খাবি খেতে হচ্ছে, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল। সেইটাকে পুনর্গঠন করার কাজ, সেই কাজে তাদের অনেক দুর্বলতার কথা আমরা চিহ্নিত করছি, এগুলো একদিক। অন্যদিকে তাদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে রাজনৈতিক উত্তরণ ঘটানো, মানে পলিটিক্যাল ট্রানজিশন যাকে বলে, এই যে নতুন বন্দোবস্তের দিকে যাওয়া, সেটার জন্য আমাদেরই বলতে পারেন, এটাও আমরা আমাদের প্রথম সাক্ষাতেই অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব করেছিলাম যে আপনারা এই অনেকগুলো বিষয়ে একটা কতগুলো কমিশন গঠন করেন, যে কমিশন গঠন করার মধ্যে দিয়ে তারা একটা সংস্কার প্রস্তাব হাজির করবে, সেটার ভিত্তিতে আলোচনা হবে, ফ্যাসিলিটেট করার সুবিধা হবে, সমস্ত পক্ষের মতামতগুলোকে গ্রন্থিত করা, তার মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা কোথায়। কিন্তু শুরু থেকে আমরা একটা কথা বলছিলাম, যখনই সরকার গঠিত হয়ে গেছে, যেহেতু অভ্যুত্থানটা কোনো একক নেতৃত্বে ঘটেনি, ফলে এই অভ্যুত্থানের ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়েছে, রাজনৈতিক দলগুলো ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে সর্বাত্মকভাবে যুক্ত হয়েছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ছাত্র এক দফা এসছে, রাজনৈতিক দলগুলো এটার নেতৃত্ব নিতে কখনো যায়নি। কারণ হচ্ছে যে আপনার খেয়াল আছে আওয়ামী লীগ কিভাবে প্রচার করছিল যে এইটাতে রাজনৈতিক দল ঢুকে পড়ছে। আমি জাস্ট একটা লাইন বলি, সেটা হচ্ছে যে এই যে সর্বাত্মক অংশগ্রহণের মধ্য দিয়ে যে পক্ষগুলো তৈরি হচ্ছে, আমরা মনে করি যে রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে কনসেনসাস কিংবা ন্যূনতম জাতীয় ঐক্যমত্যই হচ্ছে সবচেয়ে ভালো পন্থা এই উত্তরণটা ঘটানোর জন্য। না সাকিব ভাই, আমি তো সেদিক থেকে বলবো যে এই উত্তরণ, রাজনৈতিক উত্তরণের দায়িত্বটা আছে, এখন সংস্কার কমিশনগুলো গঠিত হচ্ছে, এই আলাপ আলোচনার ভিত্তিতে পরিষ্কার হবে যে কতটা নতুন বন্দোবস্তে আমরা যেতে পারছি। কিন্তু এখন পর্যন্ত আপনার কাছে মনে হচ্ছে যে এই 4 মাস 4.5 মাস বা যতটা সময় হোক না কেন, সেই ফাউন্ডেশনটা এখনো প্রতিষ্ঠিত হয় নাই, আপনি ওয়েট করছেন যে সংস্কার কমিশন কি বলে সেটা বলার থেকে, মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে ফাউন্ডেশনটা হয় নাই। মানে এই যে সংস্কার প্রস্তাবগুলো আসবে, সরকার আমাদের সাথে আলোচনায় বসবে, তার মধ্যে দিয়ে কতটুকু ন্যূনতম ঐক্যমত্য হচ্ছে এবং সেইটা কতটা সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটাচ্ছে ক্ষমতা কাঠামোর, তার উপরে অনেকটা পরিষ্কার হবে, তার উপরে অনেকটা আমরা কোন দিকে যাচ্ছি। ওকে 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 পরিষ্কার। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আমাদের একটা মানে কি বলে একটা 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 জরুরি বিষয় নিয়ে আপনার কাছে একটু আমাদের জানতে হবে। সাকিব ভাই, আপনাকেও এই বিষয়ে আমরা একটু আপনার মতামত জানতে চাইবো যে হাইকোর্টের রায়ে সম্প্রতি আমরা জানি যে ত্রয়োদশ সংশোধনী বহাল হয়েছে, ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার। এখন ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে যেটা মুশকিল সেটা হলো যে এর প্রধান কে হবেন, এর ব্যাপ্তি কতটা থাকবে, সেটা একদম স্পষ্ট ত্রয়োদশ সংশোধনীতে আছে। এবং ত্রয়োদশ সংশোধনী দিয়ে কিন্তু আমরা 2টা ইলেকশনও করছি, আসলে অ্যাকচুয়ালি 3টা, 96টা, 2001-এরটা, টু সাম এক্সটেন্ট 2007-এরটাও আসলে। তো ওইটা আমরা ইলেকশনটা আমরা 8 আর কি না, 8-এ হয়েছে না ইলেকশনটা, 8-এ হ্যাঁ 2008-এর ডিসেম্বরে। তো এখন কি হবে? হ্যাঁ, এখন কি হবে? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয় তাহলে প্রধান উপদেষ্টা কার হওয়া উচিত? ত্রয়োদশ সংশোধনে যদি বহাল হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদটা কত হওয়া উচিত? আপনি খেয়াল করেন যে আপনাকে যখন একটা প্রশ্ন করা হয়েছিল, তখন আপনি একটা সংবাদ মাধ্যমে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে যখন আবার প্রশ্ন করা হয়েছে তাহলে কি 3 মাসে নির্বাচন করতে হবে, এই প্রসঙ্গে আপনি বলছেন হিসাব করলে তো তাই আসে। খবর ভাই, আমাদের আরেকটু বলবেন কিনা? ধন্যবাদ। প্রথমত হলো আপনার ডেভেলপমেন্ট, তো জোনায়েদ সাকিব সাহেব বলছেন, পরিবর্তন সম্বন্ধে আমি আপনাদের পয়েন্ট চলে আসবো। যে আমাদের সংস্কার, যেটা সংস্কার কিন্তু দীর্ঘদিনের, এটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড হয়ে গেছে। কারণ আর শুধু ইলেকশন সিস্টেম না, শুধু ইলেকশন দিন গণতন্ত্র না, ইলেকশন তো গণতন্ত্র ছিলই না। ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রতিদিন ডেমোক্রেসি থাকবে, প্রতিদিন প্রতিটি সিচুয়েশনে ডেমোক্রেসি গণতন্ত্র থাকবে, কিন্তু সেই সিচুয়েশনে বাংলাদেশ ছিল না। 1 2 অর্থনৈতিক যেটা সুষম বন্টন,
সম্পদের সুসম্পন্ন, সেটা কিন্তু পুরো লুটের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে Right. আমাদের সমাজ ব্যবস্থায়। Right, right. এই যে এবং Absolutely. লুটের Absolutely. এবং সব দেখেন আপনি এটা ধরেন এখন যেরকম ক্ষতি এনগুলো আসতেছে দীর্ঘদিন থেকে আর চলছে, বিগত 15 বছরে এটা একদম এটা মানে এগ্রেসিভ ওয়েতে চলে গেছে, এবং সমগ্র টাকা, ব্যাংকের টাকা বলেন যাই বলেন, সব সম্পদ কিন্তু কিছু লোক এখন ভাই এগুলি নিয়ে কোনো তর্কই নাই কিন্তু আপনি আপনি এখন আপনি যদি যে জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা আমরা সবাই মানছি, মানে দুর্নীতি করতে করতে সকল প্রতিষ্ঠান ধ্বংস করা। আমাকে কেউ কেউ বলে আমি নাকি দিনে রাতে সারাক্ষণ খালি শেখ হাসিনা সরকারের গালাগালি দিয়ে, এটা আমি বলবোই, যতবার আমি সুযোগ পাই ততবার বলবো। এটা নিয়ে আসলে কারো মতামতের কোনো সুযোগ নেই। আপনি যদি ত্রয়োদশ সংশোধনী বহাল হইলে এই তাহলে কি হবে এটা যদি একটু বলেন। যেটা আমি আগে বলেছি আপনার সেটাই একই কথা বলবো, যে ত্রয়োদশ সংশোধনী যদি বহাল হয় যদি, তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলে আসছে। রাইট। তত্ত্বাবধায়ক সরকার এবং সেখানের মধ্যে হাইকোর্টের যে জাজমেন্ট সেখানে কিন্তু রিভাইভ করলো তত্ত্বাবধায়ক সরকারটা, এবং আরো কিছু কিছু অ্যামেন্ডমেন্ট করলে বাতিল করলো সংবিধানে, বাকিটা রাজনীতি ছেড়ে দিল, পার্লামেন্ট ছেড়ে দিচ্ছে। তো যদি আমি কনসেন্ট করি তত্ত্বাবধায়ক সরকার যদি রিভাইভ করে, তাহলে যে আগে যেভাবে ছিল সেভাবে চলে আসার কথা, টাইম সেই মধ্যে 90 দিন চলে আসার কথা। তারপর তিনি প্রধান হবেন, আপনার দায়িত্ব নেবেন, তারা বলা সবকিছু চলে আসার কথা। এখন তো হাইকোর্টে জাজমেন্টের পর তো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিনি আমরা। তো সরকার কিভাবে এটা হ্যান্ডেল করবে এটা সেটাও এখনো স্পষ্ট নয়। আবার ওনার সংস্কার কথা বলছেন, সংস্কারের মধ্যে কি সংস্কার, আসলে সংস্কারটা হলো কি, সংস্কারটা আমাদের অস্পষ্ট অ্যাকচুয়ালি। সংস্কারে কোনো গাইডলাইন নেই যে এই আমাদের সাফার করছে, এই আমাদের ল্যাকুইন আছে, আমরা এগুলোর থেকে এইভাবে সংস্কার চাই, ওয়াইড রেখেছে। এবং সংস্কার এখন কি ওয়াইডে উনি সাবজেক্ট দেন, যে গাইডলাইন দেন, এইটা আমরা কি চিন্তা করেন, যাদের কিন্তু ওয়াইড রেখেছে, এবং কি আসছে সংস্কারে সেটাও জানছি না আমরা। তবে আমরা খবর ভাই অর্থনৈতিক ব্যবস্থা, আমরা খবর ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এই জায়গায় একটু আবার একটু সাকিব ভাইকে শুনি। সাকিব ভাই, আপনি কি মনে করেন যে এইটা যদি, কারণ আমি যতটুক রায়টা শুনছি বা পড়ছি সেটার মধ্যে বলছে যে ত্রয়োদশ সংশোধনী যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত গেছে। তো সেইটার ডাইরেক্টিভগুলি তো স্পষ্ট, 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, এই সেই আপনি জানেন যে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে, তিনি কিভাবে একটা উপদেষ্টা পরিষদ গঠন করবেন। এইটার সাথে কি এইটার একটা ঝামেলা কি লাগলো তাহলে, বা ঝামেলাটা কি আছে, কেউ কি পরে চ্যালেঞ্জ করতে পারবে? আচ্ছা, আমি আপনার এই প্রশ্নে আসার আগে ওই আগের প্রশ্ন থেকে একটু বলি যে একটা এই যে নতুন বন্দোবস্তের কথা আমরা বারবার বলছিলাম, সেটার একটা বড় জায়গা হচ্ছে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, মানে একটা ফিলসফিক্যাল দিক তো আছে। একটা মানে বাংলাদেশটা যেভাবে পত্তনটা 72 সালের সংবিধানের মাধ্যমে ঘটেছে, যেটা প্রতিশ্রুতি ছিল একটা ইনক্লুসিভ বাংলাদেশ করবে, সে 72 সালের সংবিধান সেই ইনক্লুসিভ বাংলাদেশের মানে ক্ষমতা কাঠামো, তার আদর্শিক কাঠামো ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে এক সমস্যা তৈরি করেছে। তো আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ, অর্থাৎ ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গীয় পরিচয়ের দ্বারা কেউ কাউকে মানে বৈষম্য করবে না, রাজনৈতিক বিশ্বাস, জীবন চর্চা, কারো এইটা মানুষ নাগরিককে কোনো বৈষম্য, কোনো পরিচয় দিয়ে বৈষম্য করা যাবে না, নাগরিকের উপর দাঁড়াবে রাষ্ট্র। সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার। সেটা করতে গেলে ক্ষমতার বিন্যাসটা সেভাবে হতে হবে। ক্ষমতাটা ব্যবহার করে পুরো একটা যে লুটপাট, দেন দরবার, ক্লায়েন্ট মক্কেল তন্ত্র, এটা এতদিন বাংলাদেশ চলেছে, এটা চলবে না। বাংলাদেশ যে অর্থনীতির আকার দাঁড়াচ্ছে, এটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে, রুলস অফ দি গেম জায়গায় যেতে হবে। সেইটার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইলেকশন। এখন বাংলাদেশের ইলেকশনের অভিজ্ঞতা থেকে যেটা দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলো দাঁড়ালে তত্ত্বাবধায়কের দরকার হয় না, কিন্তু ইনস্টিটিউশন যখন দাঁড়ায় নাই তখন আমরা তত্ত্বাবধায়ক এনে আমাদেরকে আপাতত এখানে একটা রুলস অফ দি গেম এর মধ্যে একটা জায়গা তৈরি করতে হচ্ছে, একটা মিনিমাম। সেই জন্য আমরা বলেছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের সংস্কার কিংবা রূপান্তরের ঘটনা ঘটাতে চাচ্ছি, তাহলে সেইটা ঘটালেন, কিন্তু আইনও তৈরি করলেন, কিছু প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো, রাতারাতি সে কিন্তু ওই শক্তি অর্জন করে না, এটা সময়ের ব্যাপার লাগে। ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার হয়তো বাংলাদেশে আরো 3 থেকে 5টি নির্বাচন প্রয়োজন আছে, এটা আমাদের দলের দিক থেকে প্রস্তাব ছিল। কিন্তু পরে আমরা যখন 31 দফায় এসেছি তখন সেটা মোটামুটি ভাবে এই বার দেওয়া হয়নি, মানে আপাতত তত্ত্বাবধায়ক ব্যবস্থা কায়েম করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা যেটা বাতিল হয়ে গেছিল, সেটা সেই বাতিল হওয়ার কাজটি যখন না সাকিব ভাই, আমরা শেষ করি, আমি আইনি সাকিব ভাই, আমরা এটা কভার করতেই পারবো না। আপনি যদি এইটাতে বলেন যে এখন ত্রয়োদশ সংশোধনী সংবিধানে যে অবস্থায় ছিল সে অবস্থায় আবার ফেরত গেছে, এইটারে আপনারা আসলে এটা নিয়ে ভাবছেন কিনা, এই অবস্থায় ফেরত গেলে এখন তাহলে কি হবে? হ্যাঁ, ফেরত গেছে,
কিন্তু আপনার খেয়াল রাখতে হবে মাঝখানে একটা বড় ঘটনা ঘটেছে 5ই আগস্টে, ওই একটা সরকার উৎখাত হয়েছে, রাইট। এবং যখন উৎখাত হয়েছে তখন ওই রকম কোনো বিধানের জায়গা ছিল না, ফলে একটা সাংবিধানিক দিক থেকে একটা শূন্যতার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ডক্ট্রিন অফ নেসেসিটির চিন্তা থেকেই এই সরকারের অন্তর্বর্তী সরকার হিসেবে তার একটা গঠন করা যেতে পারে সেই মর্মে রায় দিয়েছে। রাইট। তার ভিত্তিতে একটা সরকার আছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে বহাল হওয়ার কারণে অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায় কিনা এ নিয়ে আবারও সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে। এই কারণে যে এখন কিন্তু কোনো সংসদ নেই।